আসসালামু আলাইকুম। বিশ্ব বাঁহাতি দিবস উপলক্ষে একটা রিসার্চ করছিলাম এবং সেই রিসার্চটা এই ব্যাপারে যে বাঁহাতি ক্রিকেটারদের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার আসলে কাকে বলা যায়। এক্ষেত্রে আসলে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া কিন্তু বিবেচনা করতে হবে। এক নম্বর ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে ব্যাট হাতে কেমন, দুই নম্বর বল হাতে কেমন, ফিল্ডিংয়ে কেমন, ওভারঅল অ্যাজ আ ক্রিকেটার কোয়ালিটি হিসাবে তিনি কেমন সেই ব্যাপারটা বিবেচনার জায়গায় আসবে। এবং সেখানে ডেফিনেটলি সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে ম্যাথিউ হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট অনেক ক্রিকেটারই আছেন। কিন্তু আমরা যদি একটু ইউটিলিটি ক্রিকেটিং স্কিল সম্পন্ন ক্রিকেটার খুঁজতে চাই তাহলে কিন্তু আমাদের কনসিডার করতে হবে যে ব্যাট হাতে বল হাতে দুটো ক্ষেত্রেই পারদর্শিতা দেখিয়েছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ওই দেশের ক্রিকেটের ইমেজটাকে আপলিফট করার জন্য তাদের অবদানটা আসলে কেমন, সেটা হচ্ছে কালচারাল অ্যাসপেক্টের জায়গাটা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যাপার নিয়ে কথা বলতে চাই। সেক্ষেত্রে আমরা যে কয়জন ক্রিকেটারকে বেছে নিয়েছি তার মধ্যে আছেন সাকিব আল হাসান, আছেন স্যার গ্যারি সোবার্স, আছেন ওয়াসিম আকরাম এবং সেই সঙ্গে আছেন বেন স্টোকস। অর্থাৎ বাঁহাতি ক্রিকেটারদের মধ্যে কারা আসলে সর্বকালের শ্রেষ্ঠ হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন। ডেফিনেটলি অনেক ক্রিকেটারই আছেন, কুমার সাঙ্গাকারা থেকে শুরু করে ব্রায়ান চার্লস লারা অনেকেই আছেন, কিন্তু তারা প্রত্যেকে হয়তো বা একটা ক্ষেত্রে পারদর্শী। আমি যদি দুই ক্ষেত্রে পারদর্শিতা এবং সেই সঙ্গে তাদের ক্রিকেটিং কালচারাল ভ্যালু তাদের দেশের প্রতি সেই অনুযায়ী যদি চিন্তা করি, সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইলে এই ক্রিকেটারদের নামটাই আসলে অনেক বেশি মাত্রায় উচ্চারণ করতে হবে। এখন একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে আমরা কোন কোন জায়গা থেকে সর্বকালের সেরাদের কাতারে ফেলতে পারি। একটা তো হচ্ছে পরিসংখ্যানগত জায়গা, যে পরিসংখ্যানগতভাবে সাকিব কোন কোন জায়গায় এগিয়ে আছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে কালচারাল ভ্যালুর জায়গাটা, যেটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু ডিটেল আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে সাকিব আল হাসানের যে রেকর্ডগুলো যদি আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন তিনি অ্যাক্রস অল দ্য ফরম্যাটস, এবং সেটা ডেফিনেটলি এটা খুব রেয়ার একটা ব্যাপার। এবং আপনি সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান, এবং বাংলাদেশের ইমেজটাকে তিনি আপলিফট করেছেন। নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে 700+ ইন্টারন্যাশনাল উইকেট তিনি অর্জন করেছেন। একজন বাঁহাতি ক্রিকেটার যিনি 700+ ইন্টারন্যাশনাল উইকেট অর্জন করেছেন, সাথে আবার ব্যাট হাতে এত এত রান আছে। সো এটা একটা রেয়ার কম্বিনেশন অ্যাজ আ লেফট হ্যান্ডেড ক্রিকেটার। ফাস্টেস্ট টু অ্যাচিভ দ্য মাইলস্টোন অফ 3000 রানস প্লাস 200 উইকেটস ইন টেস্ট ক্রিকেট। 54টা টেস্ট ম্যাচের মধ্যে 3000 রান এবং 200টা উইকেট তিনি অর্জন করেছেন বাঁহাতি ক্রিকেটার হিসেবে, যেটাও একটা খুব রেয়ার স্কিল। এবং ওয়ানডে ক্রিকেটেও বাঁহাতি ক্রিকেটার হিসেবে তিনি 5000 রান এবং 250 উইকেট তিনি অর্জন করেছেন খুব কুইক সময়ের মধ্যে। একটা টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং 10 উইকেট পাওয়ার যে তালিকাটা আছে, খুব ছোট্ট একটা তালিকা, তার মধ্যে বাঁহাতি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের নামটা সেই জায়গাটায় জলজল করছে। একটা টেস্ট ম্যাচের 2টা 50 এবং একটা 5 পাওয়ার ক্ষেত্রেও এই জায়গাটা তো সাকিব আল হাসান ইজ দ্য ক্রিকেটার যার নামটা আছে। একটা পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে বাঁহাতি প্লেয়ারদের ডমিনেশনের জায়গা যদি চিন্তা করি, ব্যাট হাতে এবং বল হাতে 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান যে কাজটা করেছেন, এরকম কাজ তো আসলে বাঁহাতি ক্রিকেটারদের মধ্যে আমরা দেখতে পাইনি। দেন অনলি অলরাউন্ডার 7000 রান এবং 300+ উইকেট, যে কোনো একটা পার্টিকুলার ফরম্যাটে 7000 রান প্লাস 300+ উইকেট, এটা কিন্তু সাকিব আল হাসানই একমাত্র ক্রিকেটার হিসেবে করেছেন। এটা সেটা বাঁহাতি হোক ডানহাতি হোক, সব কিছু মিলিয়ে সাকিব আল হাসান সেই জায়গাটায় আছেন। এবার আমি যদি একটু কালচারাল অ্যাসপেক্ট থেকে চিন্তা করি আর একটু ডিপ অ্যানালাইসিসের জায়গাটায় যাই, আমি কয়েকটা নামকে মেনশন করি। একটা হচ্ছে স্যার গ্যারফিল্ড সোবার্স বা স্যার গ্যারি সোবার্স, ওয়াসিম আকরাম এবং সেই সঙ্গে যার নাম আমরা বলছিলাম বেন স্টোকস, যাকে নিয়ে আধুনিক যুগে সাকিবের সঙ্গে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। ওয়াসিম আকরাম গ্রেটেস্ট ফাস্ট বোলার এভার, এটা আমার মতে ওয়াসিম আকরামের উপরে ফাস্ট বোলার আমি দেখিনি সত্যিকারের অর্থে। সো ওয়াসিম আকরামের ব্যাটিং ক্যাপাবিলিটিটা আবার আপনি যদি ওই ইউটিলিটির জায়গা থেকে চিন্তা করেন, সেটা কিন্তু সাকিব, গ্যারি সোবার্স বা বেন স্টোকসের মতো না, বা ওই লেভেলের জায়গাটা না। সো ওয়াসিম আকরামকে যদি আমরা এই জায়গা থেকে একটু সরাই, স্যার গ্যারি সোবার্স এবং সেই সঙ্গে বেন স্টোকস এবং সাকিব আল হাসান, এই কম্প্যারিজনের জায়গাটা যদি আমরা আসি, এখানে আসলে ফিলোসফিক্যাল আলোচনাটা করতে হবে। প্রথম যে জায়গাটায় আমি সাকিব আল হাসানকে এগিয়ে রাখবো, তার পেছনে সবচাইতে বড় বিষয়টা সেটা হচ্ছে স্যার গ্যারি সোবার্সের কথাও যদি চিন্তা করি কিংবা বেন স্টোকসের কথাও যদি চিন্তা করি, তারা দুইজনেই কিন্তু তাদের দলের মেইন ব্যাটসম্যান প্লাস মেইন বোলার ছিলেন না। হ্যাঁ, আপনি গ্যারি সোবার্সকে কাছাকাছি রাখতে পারেন ওই জায়গাটাতে, যে হ্যাঁ অনেকাংশেই গ্যারি সোবার্স তার সময়ে ওই দলটার ওয়েস্ট ইন্ডিজ দলটার ওয়ান অফ দ্য মেইন ব্যাটার্স এবং ওয়ান অফ দ্য মেইন বোলার্স হিসেবে কখনো কখনো দুইটা প্যারালালি দায়িত্ব পালন করেছেন। কিন্তু সাকিব আল হাসান যতদিন পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছেন, আমি যদি পার্টিকুলারলি ওয়ানডে ফরম্যাটটাই চিন্তা করি বা টেস্টের কথা বা টি20 কথা আপনি যাই বলেন না কেন, সাকিব আল হাসান ইজ দ্যাট ক্যারেক্টার যিনি প্রত্যেকটা ফরম্যাটেই দলের মেইন ব্যাটসম্যান আবার দলের মেইন বোলার,
প্রেশারের জায়গাটা তার উপর অনেক বেশি। বেন স্টোকসের কথা যদি চিন্তা করি, বেন স্টোকস কখনোই ইংল্যান্ড টিমের মেইন ব্যাটসম্যান না, কখনোই ইংল্যান্ড টিমের মেইন বোলার বেন স্টোকস না। বেন স্টোকসের দায়িত্বটা খুব লিমিটেড। এখন আপনি হয়তো বা বলতে পারবেন যে বেন স্টোকস তো ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। বেন স্টোকস ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন এই কারণে, কারণ টিমটার নাম ইংল্যান্ড। ইংল্যান্ড টিমটা ফাইনাল পর্যন্ত গেছে এবং যেই টিমটা একটা ইউটিলিটি ব্রাঞ্চ অফ ক্রিকেটার্স আছে বা একটা কোয়ান্টিটি নাম্বার অফ ক্রিকেটার্স আছে, যেখানে আসলে বেন স্টোকসের লিডিং রোলটা প্লে করতে হয় না। আপনি যদি ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করেন, ইংল্যান্ডের ব্যাটিংয়ের লিডিং রোলটা প্লে করতেন জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুটের মতো ক্রিকেটার, ওয়েন মর্গানের মতো ক্রিকেটার। বেন স্টোকস মেইন ব্যাটসম্যান না। আপনি যদি বোলিংয়ের জায়গাটা চিন্তা করেন, তাহলে সেই জায়গাটায় ক্রিস ওকসের মতো ক্রিকেটার যারা, মার্ক উডের মতো যারা ক্রিকেটার আছেন, আদিল রশিদ, জোফরা আর্চারের মতো ক্রিকেটার যারা আছেন, তারা মেইন রোলটা প্লে করেছেন। সো বেন স্টোকসের কাজটা থাকতো ওই জায়গাটা ব্যালেন্স করা, ব্যালেন্স মেনটেন করার জায়গাটা। সাকিব আল হাসানের ব্যাপারটা কি সেরকম? 19 বিশ্বকাপটা যদি চিন্তা করি, সাকিব আল হাসান ওয়াজ দ্য মেইন ব্যাটসম্যান। তিনি রান করলেই বাংলাদেশ জিতবে। বোলিংয়ের কথা যদি চিন্তা করেন, সাকিব আল হাসান ওয়াজ দ্য মেইন বোলার। তিনি উইকেট পেলেই বাংলাদেশ জিতবে। এখন আপনি কতগুলো অকেশন এরকম দেখেছেন, রান কম বাংলাদেশের, শুরুর দিকে ব্রেক থ্রু দরকার, ইউ নিড সাকিব আল হাসান ফর দ্য নিউ বল। সাকিব নতুন বলেই বোলিং করতে আসবেন, তাকেই ওপেনারের উইকেটটা নিয়ে দিতে হবে বাকি বোলারদের জন্য কাজটা সুবিধা করে দেওয়ার জন্য। এবং এই জায়গাটা আমরা যদি একটা ছোট্ট পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবো যে ওয়ানডে ক্রিকেটে সাকিব টপ অর্ডারদের উইকেট কী পরিমাণ নিয়েছেন। 1 থেকে 10 নম্বর ওভারে সাকিবকে বোলিং করতে আসতে হয়েছে কী পরিমাণ, বেন স্টোকসকে বোলিং করতে আসতে হয়েছে কী পরিমাণ। একটু খেয়াল করে যদি আমরা পরিসংখ্যানটা লক্ষ্য করে দেখি, সাকিব আল হাসান এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 65টা ইনিংসে তাকে 1 থেকে 10 নম্বর ওভারে বোলিং করতে হয়েছে শুরুর ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য, যেখানে তিনি 27টা উইকেট পেয়েছেন। বেন স্টোকসকে মাত্র 11 বার তার ক্যারিয়ারে এই পজিশনে বোলিং করতে এনেছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন, যেখানে তিনি মাত্র 3টা উইকেট অর্জন করতে পেরেছেন। এখন এখানে কত উইকেট অর্জন করেছেন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টটা হচ্ছে ওই দলে আলটিমেটলি ইম্প্যাক্টের জায়গাটা, যে বাংলাদেশ এমন একটা টিম যেখানে সাকিব আল হাসানকেই নতুন বলের উইকেট নেওয়ার জন্য আসতে হয়েছে এবং সেটা 65 বার ওয়ানডে ইন্টারন্যাশনালে, এবং বেন স্টোকসকে মাত্র 11 বার আসতে হয়েছে। সো এই যে জায়গাটাতে আমি বলবো যে সাকিব আল হাসান অ্যাজ আ ক্রিকেটার তার ইম্পর্টেন্সের জায়গাটা অনেক বেশি মাত্রায় আগানো। আরেকটা পরিসংখ্যান আমি যদি আপনাদেরকে দেই, সেই পরিসংখ্যানটা এরকম, সেটা হচ্ছে 2023 বিশ্বকাপের আগ পর্যন্ত বেন স্টোকসকে ছাড়া ইংল্যান্ড 54% ম্যাচ জিতেছে বেন স্টোকসের ডেবুর পর। বেন স্টোকসকে ছাড়া ইংল্যান্ড 54% ম্যাচ বেন স্টোকসের ডেবুর পর জিতেছে। সাকিবকে ছাড়া 2023 বিশ্বকাপের আগে মাত্র 14% ম্যাচ বাংলাদেশ জয়লাভ করতে পেরেছে। মানে বাংলাদেশ প্রায় 85% ম্যাচ বা 86% ম্যাচই সাকিবকে ছাড়া জয়লাভ করতে পারে নাই 23 বিশ্বকাপের আগ পর্যন্ত, যেখানে বেন স্টোকসকে ছাড়া 54% ম্যাচ ইংল্যান্ড জিতেছে। সো এই জায়গাটা কিন্তু আলটিমেটলি ওই, আবারও বলছি, ইংল্যান্ডের মতো টিমের হয়ে ওয়ার্ল্ড কাপ জেতানোটা খুব সহজ, কারণ দলটার নাম ইংল্যান্ড। ওইখানে কোয়ান্টিটি নাম্বার অফ ক্রিকেটার্স আছে এবং অ্যাজ অ্যান অলরাউন্ডার বেন স্টোকসের মূল দায়িত্বটা বা প্রাইম ডিউটিটা আসলে ওই জায়গাটায় না, যেটা সাকিব আল হাসানের প্রাইম ডিউটিটা দলের মেইন ব্যাটসম্যানের কাজ করতে হবে, দলের মেইন বোলারের কাজ করতে হবে। এখন ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি আপনাদেরকে, তাহলে 2012 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশ টিমে মিড ওভার্সে সবচাইতে বেশি স্ট্রাইক রোটেশন ক্যাপাসিটি সাকিব আল হাসানের, সেটা 65% মতো। মুশফিকুর রহিমের সেটা হচ্ছে 44-45% মতো, যেটা আপনি এখনকার ক্রিকেটারদের সঙ্গে যখন কম্পেয়ার করবেন, জাকের আলী 38%, মেহেদী হাসান মিরাজ 39%, তাওহিদ হৃদয় 42-43%। তার মানে আপনি জায়গাটা বুঝেন, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের খেলাটাকে বড় করার দায়িত্বটা যেটা অন্যান্য দলে জরুটরা করেন, বিরাট কোহলিরা করেন, সাকিবকেই প্লে করতে হয়েছে, আবার সাকিবকে বোলিং করতে হয়েছে। সাপোজ আপনি দেখেন বিরাট কোহলি যদি ইন্ডিয়া টিমে মানে ব্যাটিং করে ফেললেন, এরপর ফিল্ডিংয়ে আলটিমেটলি বিরাট কোহলির ফিল্ডিং করা ছাড়া আর মাঠ মেনটেন করা ছাড়া আর কাজ নাই, বিরাট কোহলিকে বোলিং করতে হচ্ছে না। কিন্তু সাকিবকে একটা সেঞ্চুরি বা একটা 50 করে দিয়ে আসার পর ইমিডিয়েটলি রান যদি দলের সংখ্যা কম হয়, বাংলাদেশ জিততে চায়, তাকে বোলিংয়ে একদম নতুন বলটাই হাতে নিতে হচ্ছে। যেই কাজটা কখনো বেন স্টোকস করতে হয় নাই বা বেন স্টোকসের ওই জায়গাটা প্রয়োজন হয় নাই। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ।
গ্যারি সোবার্সের প্রসঙ্গে যদি আমরা বলি, ডেফিনেটলি আমরা তো আর গ্যারি সোবার্সের খেলা দেখি নাই, আমার বাবাও গ্যারি সোবার্সের খেলা দেখেন নাই, আমার দাদা গ্যারি সোবার্সের খেলা দেখেছেন। ডেফিনেটলি গ্যারি সোবার্সের ওই জায়গাটা ছিল, কিন্তু সত্যিকারের অর্থে ওই সময়কার ওয়েস্ট ইন্ডিজে আপনি যদি বোলার চিন্তা করেন, গ্যারি সোবার্স ওয়াজ নট দ্য মেইন বোলার। মানে আমরা যদি ধরেন চিন্তা করি যে ওয়েস্ট ইন্ডিজের ওই সময়কার বোলিং, এটা সবাই জানে, গ্যারি সোবার্সের ওই লিডিং রোলটা প্লে করতে হতো না। ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ দ্যাট মাচ কেপেবল ওই জায়গাটা থেকে। তারপরও আপনি যদি কম্পেয়ারের জায়গাটায় আসেন, গ্যারি সোবার্স যেহেতু খেলা দেখিনি আমি ওইভাবে বলতে পারবো না, ম্যাচের ইম্প্যাক্টের জায়গাটা ম্যাচ বাই ম্যাচ কখনো দেখিনি, সেটা বলতে পারবো না। সো মেবি ওই জায়গাটায় কম্পিটিশনের জায়গাটা সর্বকালের সেরা বাঁহাতি ক্রিকেটারকে ওভারঅল গ্যারি সোবার্স হয়তো বা যারা ওই সময়কার ক্রিকেট দেখেছেন তারা হয়তো বা গ্যারি সোবার্সকে ওই জায়গাটায় আনতে চাইবেন। বাট আপনি যদি আমাকে বলেন যে ইম্প্যাক্টের জায়গা থেকে, আমি সাকিব আল হাসানের উপরে আসলে কাউকে দেখি নেই। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারের জায়গাটা হচ্ছে, আমরা যদি একটু ক্রিকেটিং হিস্ট্রিটা লক্ষ্য করে দেখি, অস্ট্রেলিয়ান ক্রিকেটিং হিস্ট্রিটা প্রায় 150 বছরের, ইংল্যান্ডের ক্রিকেটিং হিস্ট্রিটা প্রায় 150 বছরের। আমরা তালিকাটা দেখতে পাচ্ছি যে আসলে কাদের কোন সময়ে টেস্ট স্ট্যাটাস তারা পেয়েছেন। আমি টেস্ট স্ট্যাটাসের দিয়ে আমরা চিন্তা করি যে 1876-77 সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ড প্রথম ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলেছে। সাউথ আফ্রিকা 1888 সালে প্রথম খেলেছে, যদিও সেই সময়টা আসলে ইস্ট আফ্রিকা বা ওইরকম দল ছিল, কিন্তু ক্রিকেটিং হিস্ট্রিটা, ক্রিকেটিং কালচারটা তো সেখানে অনেক সমৃদ্ধ। ওয়েস্ট ইন্ডিজ 1928 সালে, নিউজিল্যান্ড 1929 সালে, ইন্ডিয়া 1932 সালে, পাকিস্তান 1952 সালে, শ্রীলঙ্কা 1981 সালে। এখন তাদের ক্রিকেটিং হিস্ট্রিটা অনেক বড়। এখন আপনি যদি চিন্তা করেন যে বেন স্টোকস, 150 বছরের ক্রিকেট ইতিহাস, একটা বেন স্টোকস কিন্তু ইংল্যান্ডের ক্রিকেট ইমেজ আপলিফ্ট করেন নাই। একটা এস্টাবলিশ ক্রিকেটিং নেশনের ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স বেন স্টোকস, কিন্তু সাকিব আল হাসানকে একটা দেশের ক্রিকেটিং আইডেন্টিটি এস্টাবলিশ করতে হয়েছে। আপনি ব্যাপারটা কিন্তু অনেক গভীর। বেন স্টোকসকে একটা দেশের ক্রিকেটিং আইডেন্টিটি এস্টাবলিশ করতে হয় নাই, সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটিং আইডেন্টিটি এস্টাবলিশ করতে হয়েছে। কিংবা আপনি যদি গ্যারি সোবার্সের কথা বলেন, 1928 সালে যখন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ডেবিউ হয়েছে, যতক্ষণে গ্যারি সোবার্স খেলতে এসেছেন ততদিনে ওয়েস্ট ইন্ডিজ অলরেডি ওয়েল এস্টাবলিশড ক্রিকেটিং নেশন, অলরেডি ওয়েল এস্টাবলিশড। বিষয়টা সেরকম না যে তাকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এস্টাবলিশ করতে হয়েছে, না, ব্যাপারটা সেরকম না। কিন্তু সাকিব আল হাসানকে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার 4-5 বছরের মধ্যেই তিনি এসেছেন। একটা ভঙ্গুর ক্রিকেট কাঠামো, একটা ভঙ্গুর ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার, একটা ভঙ্গুর ক্রিকেটিং নেশন, সেটাকে আপলিফট করতে হয়েছে সাকিব আল হাসানকে। ঠিক সাকিব আল হাসানের কাজটা যেমন ছিল, সেটা ওই 1886-87 সালে অস্ট্রেলিয়া টিমে বা ইংল্যান্ড টিমে যারা খেলেছেন তাদের অবস্থা। সো কম্পেয়ার যদি করতে হয় ওই জায়গাটার সাথে করতে হবে। আমি ফিলোসফিক্যাল কম্প্যারিজনের কথা বললাম। সো আলটিমেটলি সাকিব কেন সর্বকালের সেরা বাঁহাতি ক্রিকেটার, আমার কাছে ব্যক্তিগতভাবে ওই জায়গাটাই মনে হয়েছে যে আলটিমেটলি একদম সামারি যেটা, সেটা হচ্ছে একটা নন এস্টাবলিশড ক্রিকেটিং নেশনকে এস্টাবলিশড করা, অ্যাজ আ ক্রিকেটিং নেশন আইডেন্টিটি প্রদান করা। বেন স্টোকসকে ক্রিকেটিং নেশনে ইংল্যান্ডকে আইডেন্টিটি প্রদান করতে হয় নাই, ইংল্যান্ড ওয়াজ অলরেডি এস্টাবলিশড বাই দেন। সাকিব আল হাসানকে বাংলাদেশ নামটা ক্রিকেটিং ওয়ার্ল্ডে এস্টাবলিশ করতে হয়েছে। স্যার গ্যারি সোবার্সকে ওয়েস্ট ইন্ডিজের নামটা এস্টাবলিশ করতে হয় না ওয়ার্ল্ড ক্রিকেট, ইট ওয়াজ এস্টাবলিশড ব্যাক দেন, যেটা সাকিব আল হাসানকে করতে হয়েছে। আপনি যদি যুবরাজ সিং বা অন্যান্যদের কথা বলেন, ডেফিনেটলি যুবরাজ সিং উইল বি দেয়ার। যুবরাজ সিংও ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন ইন্ডিয়াকে, ডেফিনেটলি তার একটা অনেক বড় জায়গা ছিল। এবং যুবরাজ সিং আমার খুব প্রিয় একজন ক্রিকেটার, কিন্তু it was team India. India is already established এবং there was Sachin Tendulkar, there was Virender Sehwag, যারা আসলে মেইন রোলটা প্লে করেছেন। এক একদিন এক একজন ওই জিনিসটা প্লে করেছেন। বোলিং আপনি যদি চিন্তা করেন, জাহির খান হু টুক দ্য লিডিং পার্ট ফর ইন্ডিয়া, যেটা খুবই আন্ডার রেটেড ইন্ডিয়া টিমের ওই বিশ্বকাপের জায়গাটাতে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে লিডিং রোলটা সবসময় সাকিবকেই প্লে করতে হয়েছে বাংলাদেশের। আপনি যদি ইন্ডিয়ার ওই টিম থেকে যুবরাজ সিংকে রাখেন, দে হ্যাড দ্য অল্টারনেটিভস এবং তারা ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস জিততেও পারতো। কিন্তু হ্যাঁ, যুবরাজ সিং ডেফিনেটলি হি টুক হিজ পার্ট ইন ফর উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ ফর ইন্ডিয়া। এটা ডেফিনেটলি একটা অনেক বড় জায়গা, যেটা আমি ব্যক্তিগতভাবে যুবরাজ সিংয়ের খুবই বড় একজন ভক্ত। কিন্তু তারপরও একটা এস্টাবলিশড ক্রিকেটিং নেশন আর একটা নন এস্টাবলিশড ক্রিকেটিং নেশনকে এস্টাবলিশ করা হিউজ ডিফারেন্স, এটার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।